শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন পিউলি মেডিকেল 24 পাওয়ার্ড বাই জিসকা ফার্মায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আমরা প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি। এই শ্বাসটি কতটুকু নিরাপদ, সেই প্রশ্নটিকে আমরা ভেবে দেখেছি? আজকে এই প্রশ্নের উত্তর জানতে আমাদের বিশেষ আয়োজন। আজকে আমরা কথা বলবো ফুসফুসের স্বাস্থ্য ও বায়ু দূষণ, এবং কথা বলতে আমাদের সাথে আছে 4 জন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন বাংলাদেশের কিংবদন্তি বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান। আমাদের সাথে আছেন ডাক্তার দেওয়ান আজমল হোসাইন, এবং আমাদের সাথে আছেন ডাক্তার শারাবন্ত হুরা, যারা প্রত্যেকেই স্বমহিমায় উদ্ভাসিত এবং প্রত্যেকে বিখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমরা আজকে এই যে বায়ু দূষণ নিয়ে কথা বলবো, সাথে আমরা জানবো ফুসফুসের স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে। তো প্রথমেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা সবসময় ফুসফুস নিয়ে কথা বলি, আবার আলাদা করে বায়ু নিয়েও কথা বলি। আমরা জানি নিঃশ্বাসের সাথে আমরা বাতাস নিচ্ছি এবং বাতাসটি ফুসফুসে পৌঁছাচ্ছে, এবং তার সাথেই চলে আসে ফুসফুসের স্বাস্থ্য। এই স্বাস্থ্য বলতে আসলে কি বোঝাচ্ছে? আসলে ফুসফুসের স্বাস্থ্য বলতে আমরা শুধু কাশি হয় না, শ্বাসকষ্ট মতো নয়, এটা বরঞ্চ বোঝাচ্ছে যে আমাদের ফুসফুসটা স্বাভাবিক অক্সিজেন সাপ্লাই দিতে পারছে কিনা, কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারছে কিনা। আমরা যদি মনে করি যে ফুসফুস সুস্থ আছে, তার অর্থ হচ্ছে একজন স্বাভাবিক মানুষ হাঁটাচলা করতে, সিঁড়ি ভাঙতে তার শ্বাসকষ্ট অনুভূত হবে না। পাশাপাশি আমরা যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করি, দেখতে পাবো যে তার ফুসফুসটা সুস্থ আছে। যেমন তার অক্সিজেন স্যাচুরেশন নর্মাল থাকবে, তার স্পাইনোমেট্রি নর্মাল থাকবে, তার অ্যাক্টিভিটি টলারেন্সটা ভালো থাকবে, এবং স্বাভাবিক যে কাজকর্মগুলো দৈনন্দিন আমরা করে থাকি এগুলো করতে গেলে সে হাঁপিয়ে উঠবে না। এই প্যারামিটারগুলো যদি আমরা পেয়ে থেকে যে ভালো থাকে, তাহলে আমরা ধরে নিব তার ফুসফুসের স্বাস্থ্যতা ভালো আছে এবং তার ফুসফুস সুস্থ আছে। জি, ধন্যবাদ স্যার। আমাদের সাথে আছেন ডাক্তার শারাবন্ত হুরা, যিনি একজন শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং ইন্টারভেনশনাল পালমোলজিস্ট। আপনার কাছে একটু জানতে চাই, আমরা বড়দের ফুসফুস নিয়ে কথা বলি, কিন্তু আমরা জানি যে ফুসফুসটি বেশি এফেক্টেড হয় বাচ্চাদের ক্ষেত্রে। তাদের জন্ম থেকেই এই ফুসফুসের সাথে তার জীবনের একটা প্রক্রিয়া শুরু হয়। তো তাদের ক্ষেত্রে কি কোনো আলাদা বৈশিষ্ট্য আছে ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য? খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমরা যখন একটা ছোট বাচ্চা দেখি, কিন্তু ছোট বাচ্চা কিন্তু একজন বড় মানুষের মিনিয়েচার না, সেরকমই একটা বড় ফুসফুসকে পূর্ণাঙ্গ ফুসফুসের ছোট ভার্সন কিন্তু আসলে পিডিয়াট্রিক লাংস না। তার মানে এটা কিন্তু বড়দের ফুসফুস থেকে অনেক অংশেই এটা আলাদা, কারণ এটা একটা গ্রোয়িং লাং। তো গ্রোয়িং লাংয়ের জন্য এটা সব কিছুই কিন্তু আমার অ্যাডাল্ট ফুসফুসের মতো না। সেটা গঠনগত অ্যানাটমিক্যাল কিংবা তার ফাংশন যেটা ফিজিওলজিক্যাল, এবং এই জন্য আলাদা থাকার কারণে ওর প্যাথোলজিগুলোও আলাদা, রোগগুলোও আলাদা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা শ্বাসনালীর যতটুকু ডায়ামিটার একজন বড় মানুষের, সেরকম ওর ডায়ামিটার কিন্তু তার চেয়ে অনেকাংশে ছোট। তাহলে এখানে যদি একটা মিউকাস প্লাগিং হয়, তাহলে তার যে ইফেক্ট সেটা কিন্তু বড়দের চেয়ে ছোটদেরটা বেশি হবে। এর যেহেতু গ্রোয়িং লাং, সেই জন্য হয় কি, কোনো যদি জীবাণু আক্রমণ করে অতি সহজেই সেটা অতিমাত্রায় এটা সিভিয়ার দিকে চলে যায়। জি, আমরা দেখি যে বাচ্চাদের নিউমোনিয়া খুব সহজে হয়ে যায়, এবং এটা দেখা যায় যে সিভিয়ার নিউমোনিয়াতে টার্ন নেয়। তো এই গ্রোয়িং লাং হওয়ার জন্য ওর ইনসাল্টটা অনেক বেশি। কিন্তু এক্ষেত্রে আরেকটা ব্যাপার, একটু সুখকর ব্যাপার আছে, যেহেতু গ্রোয়িং লাং, ওদের হিলিং পাওয়ার আবার খুব বেশি। তো একজন অ্যাডাল্ট মানুষের যেমন সহজে নিউমোনিয়া হচ্ছে না, কিন্তু যাদের নিউমোনিয়া হচ্ছে, পারসিস্টেন্ট নিউমোনিয়া অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আর ছোট বাচ্চাদের সিভিয়ার হলেও অতি সহজে তারা কোপিং করতে পারে। মোট কথা, একটা বাচ্চাদের ফুসফুস এটা হচ্ছে মোর ভার্নারেবল বাট মোর অ্যাডাপ্টেবল। তো এক্ষেত্রে একটু সাবধানতার ব্যাপার আছে, যে বাচ্চাদের কিছু কিছু ব্যাপার থেকে অ্যাডাল্টেতে, যেমন স্মোক, এয়ার পলিউশন অতি সহজে বাচ্চাদের আক্রান্ত হয়, এই জন্য খুব সাবধানে রাখতে হয়। জি, ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান, আমরা সবসময় ইদানিং একটি কথা শুনি, বাংলাদেশ বায়ু দূষণের শীর্ষে, বিশেষ করে শীতকালে, এবং এই যে আমরা বসন্তের এই সময়টা যখন আছি, এখনো শোনা যাচ্ছে যে আমরা যে বাতাসটি নিচ্ছি এটি খুবই ভয়ঙ্কর, কখনো কখনো অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাচ্ছে। তো এই যে একটি অবস্থা, এটি তো আমরা বাতাসটি নিচ্ছি, ফুসফুসে যাচ্ছে, এটি ফুসফুসের স্বাস্থ্যকে কতটুকু ঝুঁকিতে ফেলতে পারে? আমি যদি বুঝে থাকি প্রশ্নটা, তাহলে হলো বায়ু দূষণ
বিশেষ করে বাংলাদেশের বায়ু দূষণ অথবা ঢাকার বায়ু দূষণ আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিয়ে যেটা বুঝি আমরা সবসময় শীর্ষে থাকছি। আমরা একটা জিনিস জানি যে এখানে যদি দুটো ভাগ করি, একটা হচ্ছে বায়ু দূষণ আর একটা হচ্ছে ফুসফুস। আমাদের ফুসফুস এমন একটি অর্গান যেটা শ্বাস প্রশ্বাস চালানোর জন্য প্রতিটি মানুষের খুবই প্রয়োজন। এখন সেই দূষিত বায়ুটা যখন ফুসফুসে ঢোকে তখন ন্যাচারালি দূষিত বায়ু সেই ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়, অথবা সেই ফুসফুসটা যদি অন্য কোনো কারণে অসুস্থ হয়ে থাকে সেটাকেও বাড়িয়ে দেয়। আচ্ছা। কারণটা হলো এই বায়ু দূষণের মধ্যে এমন কিছু কম্পোনেন্ট আছে, আমি ভেঙে না বললেও আমরা ধুলাবালি শুধু বুঝি, আসলে তা না, এর সাথে কার্বন মনোক্সাইড, সীসা ইত্যাদি থাকে। তো এখন আমার তো জীবন বাঁচার জন্য শ্বাস প্রশ্বাস খুবই প্রয়োজন, আমরা চাইলেই শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখতে পারি না। তো ন্যাচারালি এই দূষিত বায়ুটা যখন আমরা গ্রহণ করছি, আমরা কিন্তু WHO কর্তৃক জানি যে এই বায়ু দূষণের মাত্রা কোনটুকু স্বাস্থ্যকর, কোনটুকু অস্বাস্থ্যকর, কোনটুকু অসম্ভব, মানে অনেক বেশি অস্বাস্থ্যকর। আমরা কিন্তু অনেক বেশি অস্বাস্থ্যকর অথবা অস্বাস্থ্যকর বাতাসই সবসময় গ্রহণ করছি। আমাদের ফুসফুসের দুটো কাজ, একটা হচ্ছে অ্যানাটমি, যেটা ম্যাডাম বললেন, অর্থাৎ এর একটা গঠন আছে, আর একটা হচ্ছে তার ফিজিওলজি অর্থাৎ কাজ ক্ষমতা। জি। তো দেখা যাচ্ছে এই দূষণের কারণে এই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দুটোই এফেক্টেড হচ্ছে, যার জন্য আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ব্যাহত হচ্ছে। আরেকটা কথা হলো, আমি তো বললাম সুস্থ ফুসফুসের কথা, আমরা জানি সারা পৃথিবীর মতো আমাদের দেশেও প্রচুর অ্যাজমা পেশেন্ট আছে, সিওপিডি পেশেন্ট আছে, ফুসফুসের ক্যান্সারের রোগী আছে, এই ধরনের বহু পেশেন্ট আছে যারা আগে থাকতেই ফুসফুস আক্রান্ত, তাদের এই দূষিত বায়ু তাদের আক্রান্তের উপসর্গ বাড়িয়ে দেয়। আর যদি সুদূর প্রসারী কথা বলি, তো এই দূষিত বায়ু গ্রহণ করতে করতে আমরা ইদানিং একটা চ্যালেঞ্জ দেখছি যে আমাদের অনেক পেশেন্ট আসছে আইএলডি অর্থাৎ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নিয়ে। এটা হয়তো সামনে গবেষণায় আরও প্রমাণ হবে যে এটাও এই দূষিত বায়ু কন্টিনিউয়াস গ্রহণ করার জন্য। আরেকটা কথা এই সুযোগে আমি বলে নেই, আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা শুনছি, গবেষণায় আসছে, এইটা কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলছে। আমরা এই মাইক্রোপ্লাস্টিক যখন বাতাসের থেকে গ্রহণ করছি, এটা এই মুহূর্তে হয়তো আমাকে বেশি সমস্যায় ফেলছে না, কিন্তু সুদূর প্রসারী ভবিষ্যতে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। জি, খুবই ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা আপনি উত্থাপন করেছেন, একটি হচ্ছে বায়ু দূষণ এবং বায়ু দূষণের পিছনের যে কারণগুলো সেগুলো। আমি চলে যাচ্ছি ডাক্তার দেওয়ান আজমল হোসেন আপনার কাছে। আমরা যেমন জানি যে ফুসফুসের স্বাস্থ্যের কারণে বা এই যে বিভিন্ন ঝুঁকিগুলো আছে, সেই ঝুঁকিগুলো বিভিন্নভাবে আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা সেক্ষেত্রে ঘরে কাজ করছি, বাইরে কাজ করছি, এই যে কাজের বিভিন্ন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো ফুসফুসের স্বাস্থ্যকে কতটুকু ঝুঁকিতে ফেলতে পারে? ধন্যবাদ। আপনি যেটা জানতে চাচ্ছেন, আমরা বলি যে অকুপেশনাল লাং ডিজিজ, বা একজন ব্যক্তির তার দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে এক্সপোজারের জন্য ঘরে হোক বা বাইরে হোক ফুসফুস কতখানি ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ক্ষেত্রে যেমন ধরেন যারা এস্টাবলিশড অ্যাজমা পেশেন্ট, তাদের আমরা বলি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা, বা তীব্র সুগন্ধি বা এগুলোকে ধুলাবালি এগুলো অ্যাভয়েড করা, ককরোচকে অ্যাভয়েড করা। আর বিশেষ করে অকুপেশনাল লাং ডিজিজটা আমরা বাইরের এনভায়রনমেন্টের সাথে যখন বলি, তখন কিছু কিছু পরিবেশের কারণে সরাসরি আমরা ফুসফুসের দীর্ঘমেয়াদী অসুস্থতার সাথে জড়িত, আর কিছু কিছু ক্ষেত্রে এটাকে প্রভাবিত করে। যেমন ধরেন একজন সিপিডি পেশেন্ট যার মূল কারণই হচ্ছে ধূমপান, তিনি যখন আবার একটা ধরেন ইটের ভাটায় কাজ করেন বা ধুলাবালিতে বা ধোঁয়ার মধ্যে এক্সপোজার হয়, তখন ওনার অসুস্থতাটা আরও একটু বেড়ে যায়। এছাড়া যারা ধরেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, রঙের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই সমস্ত দীর্ঘমেয়াদী এক্সপোজারের কারণে ওনাদের ফুসফুসেও ডিপিএলডির মতো বিভিন্ন ধরনের অসুস্থতা হতে পারে। এছাড়া ধরেন আমরা ছোটোবেলায় দেখতাম যে বিভিন্ন ঢালাইয়ের কাজে ইটের সুরকি ব্যবহার হয়, এখন যেটা প্রায় হয়ই না, এটা বলে এখন স্টোন ক্রাশিংয়ে চলে গেছে, পাথরকে ভেঙে স্টোন ক্রাশ করা হয়, এবং সেখানে তো প্রচুর ধুলা প্রচুর ধুলা হয়। এবং যারা দীর্ঘমেয়াদী এক্সপোজার আছেন তাদের ফুসফুসে সিলিকোসিস বা সিলিকোটিউবারকুলোসিসের মতো অসুস্থতা তৈরি হচ্ছে। এছাড়া ধরেন আমরা যারা বিভিন্ন জাহাজ ভাঙা কোম্পানিতে আছে কাজ করেন, অ্যাসবেস্টোসিসের মতো কিছু অসুস্থতা হয়। এভাবে বিভিন্নভাবে আমরা দেখি যে ফুসফুসের অসুস্থতার সাথে বাইরের এই কর্মের পরিবেশটার সাথে একটা সম্পর্ক রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যারা অলরেডি ডায়াগনোস পেশেন্ট তাদের বলি যে আপনি সম্ভব হলে ওই পরিবেশটাকে অ্যাভয়েড করেন, অথবা সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে আপনি ওখানে কাজ চালিয়ে যান। জি, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার আপনার কাছে। স্যার, আমরা যেমন কিছু অকুপেশনাল লাং ডিজিজ বা কিছু কাজের সাথে সম্পৃক্ত ফুসফুসের সমস্যার কথা শুনলাম, একটি বড় অংশের মানুষ আছে আমাদের দেশে যারা কর্পোরেট কাজ করে বা তারা ইনডোর একটা আবহাওয়ায় কাজ করে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় তারা একই আবহাওয়ায় কাজ করছে এবং সেখানেও ইদানিং একটি কথা শুনি যে এখানেও বায়ু দূষণের একটা ভূমিকা আছে।
আবার অনেকে আছে যে অফিসের মধ্যে ধূমপান করছে এবং তার যারা কলিগ আছে, সহকর্মী আছে, তারাও এই ধূমপানের শিকার হচ্ছে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? ধূমপান তো দুভাবে আমাদের ক্ষতি করে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং আর একটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিং যিনি করছেন ওনার তো ক্ষতি হচ্ছেই, পাশে উনি যখন যে ধোঁয়াটা ছাড়ছে এর মধ্যে কিন্তু দূষিত পাশাপাশি আমাদের অনেকগুলো কেমিক্যালস থাকে যেগুলো আরও বেশি ক্ষতিকর। এই প্যাসিভ স্মোকিংয়ের কারণে কিন্তু আমাদের যারা ধূমপান করছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখতে পাই যে আমাদের অনেক পেশেন্ট আছে, যে প্রফেসর আজমল যেটা বললেন যে সিওপিডি, অ্যাজমা, এই যে সিওপিডি কিন্তু একটা বিশাল গ্রুপ হচ্ছে স্মোকিংয়ের কারণে হচ্ছে, একটা বিশাল গ্রুপ নন স্মোকার সিওপিডি। নন স্মোকার সিওপিডি একটা বিশাল গ্রুপ প্যাসিভ স্মোকিংয়ের কারণে হয়ে থাকে। এবং বাসায় যারা ধূমপান করছে সেখানে কিন্তু ছোট বাচ্চার সামনে ধূমপান করার কারণে ইন কোর্স অফ টাইম তার রেসপিরেটরি ডিজিজগুলো হচ্ছে। এবং আমাদের ঘরের মধ্যে যে এনভায়রনমেন্টটা আছে এখানে কিছু মাইক্রো ডাস্ট থাকে, এই মাইক্রো ডাস্টগুলো ইনহেল করছি আমরা। এখনকার দেখা যাচ্ছে যে আমরা অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করছি এবং দরজা বন্ধ করে এসি এনভায়রনমেন্টে কাজ করছি। এতে করে আমাদের ঘরের মধ্যে যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে এখানে প্রচুর মাইক্রো ডাস্ট থাকছে। আপনি দেখতে পাবেন যে একটা ঘর বন্ধ থাকা অবস্থায়, দরজা সব বন্ধ থাকা অবস্থায় যদি থাকে, একটা বই যদি রেখেছেন, প্রচুর ধুলার উপরে পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এই ধুলাগুলোই তো আমাদের সাথে যাচ্ছে। এবং এই জন্য যারা কর্পোরেট কাজ করছেন ওনাদের যে অসুখগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টাল রিলেটেড, যেটাকে আমরা বলতেছি যে মাইক্রো ডাস্ট রিলেটেড। এবং এই মাইক্রোকে ইনহেল করার কারণে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে 6 থেকে 7 ঘন্টা, ওনাকে 10 ঘন্টা বসে আছেন, তা ইনহেল করছে এবং সেগুলো শ্বাস নিতে প্রদাহ তৈরি করে ডিজিজ তৈরি করছে। জি, তো আমরা একটি কথা শুনি যে এই ধরনের রোগীর যারা আছে বা এই ধরনের মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে প্রতিরোধের একটা সুযোগ নাকি আছে এবং বিভিন্ন ধরনের টিকা এখানে ব্যবহার করা যায়। তো এই ব্যাপারে একটু জানতে চাই, ফুসফুসের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন কোন টিকাগুলো ভালো কাজ করে? অ্যাডাল্ট ভ্যাকসিনেশনটা আমাদের দেশে খুবই নতুন কনসেপ্ট, যদিও বিদেশে অনেক আগে এটা শুরু হয়েছে। এবং অ্যাডাল্ট ভ্যাকসিনেশনটা লাংকে আমাদের প্রোটেকশন করে। আমাদের দেশে সাধারণত 3টা ভ্যাকসিন এখন প্রচলন আছে, একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, একটা নিউমোকক্কাল ভ্যাকসিন, একটা কোভিড-19 বুস্টার ভ্যাকসিনটা। এই 3টা ভ্যাকসিনটা আমাদের দেশে লাং খুব ভালোভাবে প্রোটেকশন করে, বিশেষ করে যাদের হাই রিস্ক গ্রুপ। আমরা হাই রিস্ক গ্রুপ বলতে বলবো যে এল্ডারলি পেশেন্ট, ছোট বাচ্চা, অথবা যাদের লাংটা বিভিন্ন রোগের কারণে দুর্বল, যেমন অ্যাজমা আছে, সিওপিডি আছে, টিউবারক্লোসিস, লাং ক্যান্সার, অথবা কেমোথেরাপি পাচ্ছে, ডায়াবেটিস আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, এই ধরনের যাদের থাকে তাদের ফুসফুস দুর্বল থাকে, তখন এই ভ্যাকসিনটা আমাদের লাংকে বহুলাংশে প্রোটেকশন দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে পিক সিজন হচ্ছে আমাদের দেশে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় আমরা দেখতে পাই যে প্রচুর রোগী আসে যারা হাই ফিভার এবং কাশি নিয়ে আসে। এবং আমরা গত বছর দেখেছি যে 60% পেশেন্টের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত, এবং এগুলো লাংকে আলটিমেটলি ইফেক্ট করে। সুতরাং আমরা যদি এই ভ্যাকসিনগুলো ফেব্রুয়ারি মার্চে নিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের লাংটা প্রোটেক্টেড থাকবে। এবং আমাদের যে হাই রিস্ক গ্রুপ আছে তাদেরকে আমরা রিকমেন্ড করব প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিতে, আর নিউমোনিয়া ভ্যাকসিন লাইফে একবার নিতে, আর কোভিড-19 বুস্টার ভ্যাকসিনটা নিতে। তাতে করে আমাদের লাং খুব ভালোভাবে প্রোটেক্টেড থাকবে। এবং যারা হাই রিস্ক গ্রুপ তাদের অবশ্যই যদি ওই রোগটা হয়েও থাকে ওর তীব্রতা অনেকাংশে কমে যাবে। জি, আমরাও সেই আশাই করছি। ডাক্তার শাহরাবান তহুরা, আমরা বড়দের কথা তো শুনলাম, বাচ্চাদের ব্যাপারে একটু জানতে চাই। বাচ্চাদের আমরা জানি যে সরকারিভাবে অনেকগুলো টিকা দেওয়া হয়, এগুলো কি ফুসফুসের স্বাস্থ্যকে কোনোভাবে প্রোটেক্ট করছে কিনা? খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ এটা টপিক। আসলে যদি আমরা ভ্যাকসিনের কথা বলে থাকি, আমাদের কিন্তু ভ্যাকসিনটা 6 উইক থেকে, আমাদের ধারণা যে 6 উইক থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে ভ্যাকসিন কিন্তু আসলে শুরু হয় একদম ফার্স্ট আওয়ার অফ লাইফে। কিভাবে? যদি আমি আমার বাচ্চাটাকে শাল দুধ খাওয়াই, বলা হয় শাল দুধটা কিন্তু বাচ্চার জীবনের প্রথম ভ্যাকসিন। তাহলে এটার যে ইমিউনিটি বুস্ট আপ করবে সেটা পরবর্তীতে যে আমি বাহির থেকে যে ভ্যাকসিন দিব তার চেয়ে অনেক স্ট্রংলি ফাউন্ডেশন তৈরি হবে। কাজেই আমার প্রথম কথাই হচ্ছে, যেটা অনেক সময় গ্রামে অনেক সময় বলা হয় যে এটা বদ দুধ ফেলে দেওয়া হয়, এরকম একটা প্রচলিত ধারণা আছে। কিন্তু যেহেতু এটা স্টিকি এবং নর্মাল কালারের চেয়ে একটু ঘন হয়, তো এটাকে অনেকে এভাবে এক্সপ্লেইন করে থাকে। অ্যাকচুয়ালি এখানে অনেক বেশি, এটা একটা প্রোটেক্টিভ, এভাবে আল্লাহ তাআলা এভাবেই এটা তৈরি করেছে যে এটা দিলে ফার্স্টেই এনভায়রনমেন্টাল পলিউশনের হাত থেকে অনেকাংশে সে রক্ষা পেতে পারে। তাহলে ফার্স্টে ওটা দেওয়ার পরে ওটা টিকার মতো কাজ করলো। আর আমাদের যে টিকাগুলো ইপিআই এখন সরকারিভাবে আছে, সেগুলো কিন্তু একটা ওয়াইড প্রোটেকশন। যেমন পেনটার ভিতরে সেখানে কিন্তু আমাদের ইনফ্লুয়েঞ্জা বি আছে, এবং শুধু আমরা ভাবি এবং পিসিভি আছে, এবং সবচেয়ে বড় কথা যেমন হাম, রুবেলা,
এইগুলো আমরা ভাবি যে এগুলো কেন নিউমোনিয়া, কিন্তু এগুলো নিউমোনিয়ার সঙ্গে জড়িত। আপনি জানেন যে এ সময় প্রচন্ড রকম হামের প্রাদুর্ভাব হচ্ছে এবং এটার সঙ্গে প্রতিটা বাচ্চা হামের সাথে নিউমোনিয়া নিয়ে আসছে। তার মানে যেমন আমরা হাম হলে দেখতেও পেয়েছি যে এবং তাদের এ শ্বাস নিতে বছরটা কষ্ট চলছে, হচ্ছে। আমাদের এ বছরটা কিন্তু অনেক বেশি হাম আমরা পাচ্ছি, সাথে নিউমোনিয়া। এবং MMR যে ভ্যাকসিনটা দেওয়া হয় রুবেলা, সেখান থেকেও কিন্তু, এবং ভাইরাল, শুধু ব্যাকটেরিয়াল না, ভাইরাল নিউমোনিয়াও এখন অনেক বেশি। তো এগুলো প্রোটেকশন কিন্তু EPI দিচ্ছে। এরপরে যেমন স্যার বললেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সাধারণত ইনফ্লুয়েঞ্জা কথা আসলেই আমাদের আসে যে অ্যাডাল্ট ভ্যাকসিন 60-এর ঊর্ধ্বে যারা তাদের, কিন্তু ব্যাপারটা তা না। আমরা কিন্তু দেখেছি ইনফ্লুয়েঞ্জা যে নিউমোনিয়া যাদের হচ্ছে, আমরা ভাইরাল PCR করে দেখেছি যে ইনফ্লুয়েঞ্জার জন্য কিন্তু অনেক মোর দেন 60%, 65% কিন্তু এইটা দিয়ে হচ্ছে। কাজেই বাচ্চাদেরও কিন্তু 6 মান্থ থেকে এই ভ্যাকসিনটা নেওয়া যায়। প্রতি বছর একটা করে ফ্লু শট বলে এটাকে পরিচিত, সেটা কিন্তু দিয়ে নিতে হবে। এছাড়া যেটা মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, সেটাও কিন্তু হচ্ছে যে যেটা EPI-এর অন্তর্ভুক্ত না, তবে আলাদাভাবে নিয়ে নেওয়াটা বেটার। তো এই প্রোটেকশনগুলো যদি নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের নিউমোনিয়া থেকে শুধু আক্রান্ত না, আদার্স অন্য লাংস রিলেটেড, যেমন নিউমোনিয়া থেকে কিন্তু আদার্স কমপ্লিকেটেড হয়ে অনেক ভ্যাকসিন মানে অনেক প্রবলেমগুলো হচ্ছে। শুধু COPD তো বড়দের হচ্ছে, কিন্তু ILD, যেখানে সাকু স্যার বললেন যে ILD, এবং দেখা গেছে গবেষণায় যে কবুতর থাকে বাসায়, যে আচ্ছা। এটা কিন্তু এই কবুতরের কথা বলা হচ্ছে না, কবুতর তো একটা জ্বালালি কবুতর আছে, তো এটা তো বাসায় কার্পেট বা সিগারেটের মতো না। কিন্তু এই দেখা গেছে ILDর ক্ষেত্রে যেই বাসায় বেশি কবুতর আছে তার এদের এয়ারটা পলিউটেড হচ্ছে, এবং এই যে মাইক্রো কিছু যে ডাস্ট আসছে, এটার থেকে বাচ্চাদের কিন্তু ILD হচ্ছে। তো আমি যদি ভ্যাকসিন দিয়ে প্রোটেকশন করি, যে ওরা হবে কি, যে আমি তো ট্রিগার ফ্যাক্টর আলাদা করলাম, সেটা একটা হলো, আর আমাকে যেন লাংসটাকে আমি প্রোটেকশনে রাখি, যে নিউমোনিয়া হলে কিন্তু এই ILD হওয়ার এটা কিন্তু আরও দ্রুততার সাথে এটা হবে। কাজেই প্রোটেকশনটা অনেক বড় ব্যাপার, যেটা আমাদের হাতেই আছে। আর কিছু নিয়ম কানুন, যে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে আমার বাচ্চাকে রক্ষা করার জন্য, ওই যে আমরা কোভিডের সময় শিখেছিলাম না, হাঁচি কাশি এগুলোর মাধ্যমে তো ছড়ায়, এগুলো যে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের তো এই পরিবেশের মধ্যেও থাকতে হয়। কাজে এগুলোও কিন্তু টিকার চেয়ে কম অংশে মানে খুব জরুরি ব্যাপার। সেক্ষেত্রে এগুলো মানে প্যাসিভলি আমি বলবো যে টিকার মতোই কাজ করে, যে এগুলো অনেক বেশি, লাইফস্টাইল মডিফিকেশনটা অনেক বেশি জরুরি। স্যার, আমরা একটু আগে শুনছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে টিকার গুরুত্ব এবং তার পাশাপাশি প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর গুরুত্ব। বড়দের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, এটা একটু জানতে চাই। বড়দের ক্ষেত্রে নিশ্চয়ই এরকম কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে? হ্যাঁ, একটা কথা আমাদের বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানে সবসময় বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এখানে আমরা জানি, যখন জানলাম বিজ্ঞানের মাধ্যমে যে কি কি কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন থেকেই কিন্তু বিজ্ঞানীরা এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে সেই কারণগুলো দূর করার। এখন আসেন, আমরা যদি একজন মানুষের কথা চিন্তা করি, তার ফুসফুসের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় এবং ফুসফুসটা যেন অসুস্থ বারবার না হয়, তাহলে প্রথমেই কিন্তু সকল ঔষধ, টিকা এগুলো বাদ দিয়ে যদি আমি বলি, প্রথম হচ্ছে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাড়ির ভিতরের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, যেটা ইতিমধ্যে ম্যাডাম বলেছেন, স্যার বলেছেন। তা আমরা বাড়ির পরিবেশটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব আমাদের সাধ্যমতো। দ্বিতীয় হচ্ছে আমরা যে আমাদের কর্মঘণ্টা, আপনি হিসাব করে দেখবেন যে আমরা বেশিরভাগ সময় অন্দরমহলে থাকি, অফিসে থাকলেও অন্দরমহল, বাড়িতে থাকলেও সেটা, বাহিরের পরিবেশ তো আরেকটা। আমরা সবসময় বায়ু দূষণ নিয়ে কথা বলি, কিন্তু আমরা বায়ু দূষণের একটা ইম্পর্টেন্ট পার্ট যে অন্দরমহলের দূষণ, এটা নিয়ে কম বলি। তাহলে এই দূষণকে ভালো রাখার জন্য, দূষণমুক্ত রাখার জন্য যে ধরনের প্রক্রিয়া, বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো আছে, আমি ডিটেইলে যাব না, সেটা মানার চেষ্টা করব। একটু আগে কথা হলো ধূমপান। দেখেন, অনেকে বাড়ির ভিতরে ধূমপান করে অথবা অফিসে করে, সেটা আমরা এখন কিন্তু এই ধূমপানের একটা অন্যতম একটা টার্ম এসছে, এনভায়রনমেন্টাল টোবাকো স্মোকিং। তার মানে ধূমপায়ী যে ধোঁয়াটা ছাড়ছে, সেটা এনভায়রনমেন্টকে ইনডোরে অন্তত পলিউটেড করছে, এবং সেটা একে অন্যের মধ্যে যে সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এটা প্রিভেন্ট করতে হবে। আর ধূমপানের বিষয়টা আমি বিশেষ করে এখানে বলবো, ধূমপানটা হচ্ছে নিজের জন্য হয়, আবার নিজেরই ক্ষতি করে, আবার ক্ষমতাও তার আছে, সে যদি বন্ধ করে দেয় তাহলে তার প্রতিরোধ ওখানে একটা হয়ে গেল। তাহলে ধূমপান, স্মোকিং সিজেশন, যেটা প্রথমে নিজেকে আত্মস্থ করতে হবে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বন্ধ করতে হবে।
জি। দ্বিতীয় আসেন, কাজ ছাড়া তো মানুষ চলতে পারে না। এখন কর্মক্ষেত্রে আমি যাব, কারখানায় যাব, আমি বিভিন্ন জায়গায় যাব, আমি এনশিওর্ড হতে চাইব সেই কারখানার স্বাস্থ্যকর পরিবেশ যেন থাকে এবং ঝুঁকিগুলোকে মুক্ত থাকার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেটা যেন হয়, এবং চিকিৎসকরা সেই সমস্ত কারখানার শ্রমিকদের কাজ করে যাদের, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেগুলো করা উচিত সেগুলোর জন্য হয়। এটা হচ্ছে এনশিওর্ড। একটা কথা আমি বারবার বলি যে একটি সমাজ গড়ে ওঠে শুধু রাষ্ট্র দিয়ে নয়, তার পরিবার থেকে। অর্থাৎ পারিবারিক যে হাইজিন শিক্ষা, যেটা ম্যাডাম বললেন, যে পরিবার থেকে মা যখন তার প্রথম শিক্ষক, তাহলে সেখান থেকে শেখাতে হবে পরিচ্ছন্ন থাকা। অবশ্যই। তার পরবর্তীতে আমাদের প্রাথমিক পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয় আমাদের বলতে হবে। আপনি নিশ্চয়ই খেয়াল আছে, কোভিডের সময় আমাদের অ্যাজমা রোগী, সিওপিডি রোগীর এক্সাজারবেশন অনেক কম ছিল, কারণ তখন ভয়েই আমরা ওই শিক্ষাটা নিয়েছিলাম, মাস্ক পরেছিলাম, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেছিলাম। আমরা যেহেতু চেম্বার প্র্যাকটিস করি, হসপিটালে কাজ করি, ওই সময় রোগী কমে আসছিল। অর্থাৎ আমি যদি এই ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করি তাহলে আমার সুস্থ ফুসফুস সুস্থ থাকবে, অসুস্থ ফুসফুসের সংক্রমণ বা অন্য কিছু কমে আসবে। টিকার কথা তো বলতেই হবে, টিকা একটা মাত্র মাধ্যম, তো শুধুই টিকা সকল মাধ্যম নয়। আর কতগুলো আছে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। আমরা টোটাল জনগণকে যদি চিন্তা করি, সবাই কিন্তু একই ঝুঁকিতে নাই। ঝুঁকিপূর্ণ গোষ্ঠী বলতে আমি দুই প্রান্তের মানুষকে বুঝি। প্রথমত শিশু, যাদের ফুসফুস গ্রোয়িং, আবার আরেকটা হচ্ছে বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, তাদের ফুসফুসের কার্যক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে তারা ঝুঁকিতে আছে। দ্বিতীয় ঝুঁকি হলো কিছু অসুখ আছে, শরীরের রোগ প্রতিরোধ কমিয়ে ফেলে, ডায়াবেটিস তার মধ্যে একটা। তাছাড়া ক্যান্সার আক্রান্ত রোগী যিনি থেরাপি নিচ্ছেন, কিডনি ডিজিজ, এবং আগে থাকতেই ফুসফুস দুর্বল বা অসুস্থ, অথবা ফুসফুস জন্মগতভাবে কিছু ত্রুটি থাকে, সেখানেও কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। আরেকটা জিনিস আমি এই সূত্রে বলবো যে আমাদের যত ফুসফুসের সংক্রমণ হয় তার কিন্তু 70% সংক্রমণ হয় ভাইরাস দিয়ে। আচ্ছা। এই ভাইরাসটা প্রতিরোধ করাটা আমাদের এই জন্য প্রয়োজন, ভাইরাস হচ্ছে গেটওয়ে অফ আদার ইনফেকশন। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার বাসায় কেউ আক্রান্ত হলো ফ্লুতে, তার মধ্যে দু একজনকে দেখবেন ফ্লু থেকে পরে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়ে যাচ্ছে। জি। তো ভাইরাল প্রোটেকশনের একটা হচ্ছে যেটা মোস্টলি এয়ারবর্ন, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রয়োজন মতো মাস্ক ব্যবহার করা উচিত, এটা একটা প্রোটেকশন। দ্বিতীয় হচ্ছে কোনো কিছুকে ইগনোর না করে যথাসময় যেন আমরা চিকিৎসকের পরামর্শ নিই। সকলের ক্ষেত্রে চিকিৎসক পর্যন্ত যাওয়া লাগে না, বাড়িই প্রথম চিকিৎসালয়। কোনো কোনো ক্ষেত্র আছে তখন যেতে হবে, এবং চিকিৎসক তখন বিবেচনা করবে যে এই পেশেন্টটার চিকিৎসা কী ধরনের হবে, ইনডোরে হবে না বাসাতেই হবে। আরেকটা কথা আমাদের হচ্ছে, সব কথার মূলে হচ্ছে সচেতন হওয়া। এই সচেতনতাও কিন্তু এক ধরনের প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন। তা আমরা যদি স্বাস্থ্য সচেতন হই, আমরা যদি নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্যকে নিয়ে ভাবি, তাহলে সকলে মিলে করব কাজ, হারি জিতি নাহিলাজ। এইটা না বলে আমি বলবো সকলেই যদি সচেতন হই, এটা সমাজের উপকার হবে, দেশের উপকার হবে। তো এইগুলো হচ্ছে আমি মূলত মোটা দাগে বললাম। আর অবশ্যই যে সমস্ত অভ্যাস বা বদ অভ্যাস পরিত্যাগ করলে নিজে এবং অন্যকে বাঁচানো যায়, সেই ব্যাপারে সচেতন হতে হবে। অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম যে কিভাবে সচেতন থাকা যাবে এবং সেটা কতটুকু আমাদের ফুসফুসের স্বাস্থ্যকে পরিচর্যা করতে সাহায্য করবে। ডাক্তার দেওয়ান আজমল হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা পালমোনারি রিহ্যাবের কথা ইদানিং শুনছি যে ফুসফুসের স্বাস্থ্যের পুনর্বাসন, এই ব্যাপারটিকে একটু আপনার কাছে সংক্ষেপে শুনে নিতে চাই। ধন্যবাদ। আমরা বিভিন্ন ধরনের পুনর্বাসনের কথা অনেক আগে থেকে শুনে এসেছি, যেমন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন, মাদকাসক্তির পুনর্বাসন বা ফুসফুসের পুনর্বাসন বা পালমোনারি রিহ্যাবিলিটেশনটা আমরা হয়তো এক যুগ বা তার কিছু বেশি সময় ধরে আমাদের বাংলাদেশে আমরা প্র্যাকটিস করছি। সারা বাংলাদেশে আমাদের কিছু সেন্টার রয়েছে যেখানে এই দীর্ঘমেয়াদী আমাদের ফুসফুসের রোগী যারা আছেন, যেমন এন্ড স্টেজ সিওপিডি অথবা ব্রঙ্কিয়েক্টিসিস অথবা ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ, যাদের ক্ষেত্রে নাকি আমরা ওষুধ, ইনহেলার বা আপনার নেবুলাইজার এগুলো দিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরেও আমরা এক্সপেক্টেড লেভেলে রুগীকে মানে রিলিফ দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশনের উপরে আস্থা মানে আমরা অ্যাডাপ্ট করে থাকি। তো ওই ক্ষেত্রে আমাদের টার্গেট হলো যে ফুসফুসের সংকোচন প্রসারণে আমাদের যে মাসেলগুলো রয়েছে, যেমন আমাদের ফুসফুস যখন নাকি আমরা লম্বা শ্বাস নিই, এটা কিন্তু উপর থেকে নিচে এবং সাইড টু সাইড দুই দিকেই প্রসারিত হয়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ফুসফুস যেহেতু আমাদের দুর্বল, বিভিন্ন যে রোগগুলোর কথা বললাম, সেক্ষেত্রে আপনার অ্যাড-অন থেরাপি হিসেবে আমরা যে মাসেলগুলো ফুসফুসের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে সেগুলোকে আমরা একটু পাওয়ার বাড়ানোর চেষ্টা করি। যেমন আমাদের ইন্টারকোস্টাল মাসেলগুলো রয়েছে, আবার যদি আমরা ডায়াফ্রামের পাওয়ারকে বাড়াতে পারি, সেক্ষেত্রে ফুসফুসটা নিচের দিকে একটু
বেশি প্রসারিত হবে। এই ক্ষেত্রে বিভিন্ন আমরা ব্যায়ামের উপরে নির্ভর করি, যেমন 3 বল এক্সারসাইজ আছে যেটা আমরা সবসময় রুগীদের বলে থাকি, অথবা নির্মল বাতাসে লম্বা লম্বা শ্বাস নেওয়া, অথবা আপনি একটা সুন্দর পরিবেশে সবুজের মধ্যে একটু লম্বা সময় হাঁটা। এইভাবে আর কিছু স্পেসিফিক আমাদের এক্সারসাইজ রয়ে গেছে, যেমন আমরা বিভিন্ন এই সিঁড়ির মধ্যে দিয়ে স্টেপ ডাউন স্টেপ আপ করতে বলি। এছাড়া যারা আপনার দীর্ঘ সময় একটু ঘরের বাইরে যেতে পারেন না, এনস্টেজ সিওপিডি বা ডিপিএলডি রোগী যাদের অক্সিজেনের নির্ভরতা বেশি, তাদেরকে আবার মুভমেন্ট কমার জন্য সারা বডিতে একটা ডিজিউস অ্যাট্রোফির মতো অবস্থা চলে আসে। সেক্ষেত্রে আমরা টোটাল বডির মুভমেন্টের জন্য আপনার হাতের পায়ের বিভিন্ন এক্সারসাইজগুলো আমরা শিখিয়ে থাকি। তো সামগ্রিকভাবে নির্দিষ্ট নিয়মে তাতে হয় কি, যেমন ফুসফুসের সংকোচন প্রশমনের ক্ষেত্রে একটা এডিশন হিসেবে একটা সাপোর্ট হয়, সেই সাথে রোগীর মনটাও ভালো থাকে, সে একটু এক্সারসাইজ করার কারণে নিজেকে একটু বেশি সুস্থ মনে করে। এভাবে পালমোনারি রিহ্যাবিলিটেশনের কনসেপ্টটাকে আমরা নিয়ে এসেছি আমাদের সামগ্রিক বক্ষব্যাধি চিকিৎসার সাথে সাথে রোগীকে আরও বেটার একটু দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু বাচ্চাদের ব্যাপারে না জানলেই নয়, তা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই পুনর্বাসনের কোনো ভূমিকা আছে কিনা? আচ্ছা, রিহ্যাব শুনলে আমাদের মনে হয় যেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা এরকম না। কিছু কিছু রোগ আছে যেটা বাচ্চা বয়স থেকে অনেক সিভিয়ার হয়ে যায়, যেমন সিস্টিক ফাইব্রোসিস। এই সিস্টিক ফাইব্রোসিস রোগের সাথে শুধুমাত্র ঔষধ রিলেটেড না, সেখানে চেস্ট ফিজিও এবং লাইফস্টাইল মডিফিকেশন, এই যে লাংসের সম্প্রসারণের কথা যেটা বললেন স্যার, এগুলো একেবারে আর্লি স্টেজ থেকে এটা শুরু করতে হয়। এই সিস্টিক ফাইব্রোসিস রোগীটা যেটা আগে ভাবা হতো এটা হচ্ছে মনে হয় পাশ্চাত্যের রোগ, অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন যেহেতু এটা আগে ডায়াগনোসিস হতো না, এখন আমরা ডায়াগনোসিস করছি, যেটা অনেক অনেক রোগী আছে যেগুলোকে এন্ড স্টেজ অবস্থায় চলে যায়, যেটাকে আগে ডায়াগনোসিস হতো না। তো এই সিস্টিক ফাইব্রোসিস রোগীগুলোর জন্য রিহ্যাব খুব খুব জরুরি। এবং অন্য রোগ যেমন যারা সিপি, তাদের কিন্তু লাংসের যে মাসেল ওদের এর পাওয়ার খুবই কম থাকে। তারপর জিবিএস একটা রোগ হঠাৎ করে হচ্ছে, ভাইরাল দিয়ে প্যারালাইসিস হয়, সেইটা কিন্তু লাংসের উপর ওর লাং ফাংশনকে রেস্ট্রিকটিভ করে দেয়। তো এই জাতীয় রোগগুলোর জন্য রিহ্যাবটা দরকার এবং বাচ্চাদেরও দরকার। এবং যদিও আমাদের দেশে এই ধরনের ফ্যাসিলিটি খুব বেশি নাই, যে বড়দের রিহ্যাবটাও আমাদের নতুন কনসেপ্ট, এটার সাথে প্রতিটা সেন্টারে আমার একটা হচ্ছে যে আশা, কিংবা এটা আমি বলতে পারি যে পরামর্শ, যে প্রতিটা রিহেবে অবশ্যই বাচ্চাদের জন্য একটা এনক্লোজ থাকতে হবে। এই ব্যাপারগুলো শুধু বাচ্চাদের না, ছোটদেরও ব্যাপার, এই ব্যাপারে দৃষ্টি দেওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যেই বিষয়টি না জানলেই আজকে অনুষ্ঠানটি অসম্পূর্ণ থাকবে, তা হচ্ছে এই যে আমরা অনেকগুলো সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার কথা শুনলাম, যে আমরা শুনছি ব্যায়ামের কথা, আমরা শুনছি টিকার কথা, সবকিছু মিলিয়ে তো ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে হবে। পরিশেষে কি কথাটি আমাদের না জানলেই নয়, তা জানতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার আপনার কাছে। ফুসফুস সুস্থ রাখতে হলে আমাদের ধূমপান করা যাবেই না, ধূমপান নিরুৎসাহী করবো আমরা। আর হচ্ছে সর্দি কাশি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই এটাকে আমরা অবহেলা করব না। পাশাপাশি আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সম্পর্কে জনগণকে সজাগ করে দেব, যাতে করে সব অ্যাডাল্ট পপুলেশনস অন্ততপক্ষে ফ্লু ভ্যাকসিন নেয় এবং নিউমোনিয়া ভ্যাকসিন নেয়। এবং যেটা প্রফেসর আজমল বা রিহ্যাবিলিটেশন, এই সম্পর্কে আমাদেরকে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে, কারণ আমাদের দেশের লোকজন জানেই না যে রিহ্যাবিলিটেশন বলে একটা পার্ট আছে ফুসফুসকে সুস্থ রাখার জন্য। অবশ্যই, যদিও রিহ্যাবিলিটেশনটা ফুসফুসের রোগ সারাবে না, কিন্তু সক্ষমতাকে বাড়িয়ে দেবে অনেকাংশে, তাতে করে তার দৈনন্দিন কাজকর্ম করতে তার শ্বাসকষ্ট আর হবে না। জি, অনেকে তো আছে যে অক্সিজেন নিচ্ছে, তাদের ক্ষেত্রে কি কোনো উপকার হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই তাদের ক্ষেত্রে অক্সিজেন নেওয়ার পরিমাণ কমে যাবে, তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ফ্রিকোয়েন্সিটা কমে যাবে এবং তার দৈনন্দিন কাজকর্ম করতে সে হাঁপিয়ে উঠবে না। রিহ্যাবিলিটেশন, ভ্যাকসিনেশন এবং স্মোকিং সিজেশন, এই তিনটা হচ্ছে মূল স্তম্ভ ফুসফুসকে সুস্থ রাখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম শেষে আমরা যেই অংশটি নিয়ে একটু জানতে চাই, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান স্যার আপনার কাছে, বায়ু দূষণ এটি থেকে প্রতিরোধের উপায় কি আমাদের জন্য? দেখেন, বায়ু দূষণ সমস্যা করছে, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। দূষণ থেকে বাঁচতে গেলে প্রথমে নিজের বাড়ি থেকে শুরু করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে সচেতন হয়ে তার বাড়ির পরিবেশটা ঠিক রাখতে হবে। আর রাষ্ট্রপক্ষের কথা এতক্ষণ বলাই হয়নি, রাষ্ট্রের বিশেষ ভূমিকা আছে, কারণ আমরা জানি যে সোর্স কোনগুলো। আমরা ইটের ভাটা জানি, আমরা আনফিট গাড়িগুলো রাস্তায় চলা জানি, আমরা ধোঁয়া তৈরি করে এমন জানি, এবং যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেখানে কনস্ট্রাকশনও হচ্ছে। তা আমরা এগুলো সোর্স হচ্ছে আমরা যখন বের করলাম, তখন আমাকে এই সোর্সে হাত দিতে হবে। প্রথমে বাড়ির সোর্স,
এটা আমরা দেখব। গ্রামের জন্য বলবো কাঠের চুলা বা লাকড়ির চুলা এগুলো ব্যবহার বন্ধ করতে হবে, কারণ সেটা একটা বড় সোর্স। বাড়ির পরিবেশকে তার সাধ্য অনুযায়ী যতটুকু ভালো রাখতে পারে সেটা রাখবে। আর রাষ্ট্রের একটা বিশেষ ভূমিকা আছে, সেই ভূমিকা হলো যে সমস্ত কারণে এই দূষণগুলো হচ্ছে সেখানে আইন আছে, কিন্তু আইনগুলোর প্রয়োগ করা এবং রাষ্ট্রকে জনগণ হিসাবে সহায়তা দেওয়া। আরেকটা কথা বিশেষ করে বলবো, আমি কথা বলছি একজন চিকিৎসক হিসাবে, এবং চিকিৎসক যদি ঠিকমতো তুলে ধরে যে এই কারণে স্বাস্থ্যগত এই ত্রুটি হচ্ছে, যাতে করে কর্মক্ষম ব্যক্তি দেশকে দিতে পারছে না, বরং তার পিছনে দেশেরও অনেক বাজেট চলে যাচ্ছে। অর্থাৎ আমরা এই ব্যাপারটা তুলে ধরার জন্য যতগুলো সংস্থা আছে তাদের সাথে আলাপ করব, রাষ্ট্রের সাথে কথা বলবো। সার্বিকভাবে আজকাল কিন্তু কোনো কথাকে একক বলা হয় না, বলা হয় কম্প্রিহেন্সিভ প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে নিজের সচেতনতা থাকবে, পরিবারের থাকবে, সমাজের থাকবে, সংস্থাগুলো থাকবে এবং সর্বোপরি রাষ্ট্রের থাকবে। আমরা মনে হয় সব ব্যাপারে যদি ক্লিক করে এবং আমরা যদি সত্যিকার অর্থে আমাদের মধ্যে দেশপ্রেম থাকে, তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা উঠে আসতে পারবো। একটা কথা আমার অনেক সময় বলতে ইচ্ছা হয়, অঙ্ক কঠিন হতে পারে, সমাধান আছে, সমাধানের পথটা শুধু বাতলাতে হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখা একটা সমন্বিত ব্যবস্থা। সবাই মিলে আসুন আমাদের দেশকে ভালো রাখি, আমাদেরকে ভালো রাখি। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।